খেয়াল করো আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, হ্যাঁ, এই কয়েকটা বিষয় পড়বো। বিশেষ করে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, হ্যাঁ, এই কনসেপ্টটা ক্লিয়ার করবো। বাকিটুকু তুমি রিডিং দিয়ে দিও, হ্যাঁ, এগুলো তো আগে পড়ানো হয়েছে। তো এই ইলেকট্রোপ্লেটিংটা কিভাবে হবে এটা আমাদের সিকিউতে আসে, এই জন্য আমি এটা একটু ফোকাস দিচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলবা। তো একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলবে ইলেকট্রোপ্লেটিং। লাইক একটা ধাতু, একটা চামচ, এটার উপরে যখন তুমি আরেকটা ধাতুর প্রলেপ দিবা, চামচ কিন্তু একটা নিজে ধাতু, হ্যাঁ, এই ধাতুর উপরে আমরা আরেকটা ধাতুর প্রলেপ দিব, এটি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তো এই ক্ষেত্রে কি হয়, ধরো একটা চামচ লোহার তৈরি, তাহলে এটা কি তেমন উজ্জ্বল হবে না। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা অন্য একটা উজ্জ্বল ধাতুর প্রলেপ দিব, তাহলে একটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ধাতুর ক্ষয় রোধ করবে। মানে তোমার লোহাতে তো সহজে মরিচা আসে, জং ধরে, বাট অন্য একটা যদি কম সক্রিয় ধাতু আমরা এখানে প্রলেপ দেওয়াতে পারি, তাহলে অতটা সহজে জং ধরবে না, ফলে ক্ষয়টা রোধ হবে। এটিগুলো হচ্ছে আমাদের মূল কারণ। সো কোনো ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য একটা উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া হয়, কারণ কম সক্রিয় ধাতু বাতাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কোনো ধাতুর ক্ষয় রোধ করতে ওই ধাতুর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। লাইক আমরা এমন একটা ধাতুর প্রলেপ দিব যে ধাতুটা খুব সহজ অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না, ফলে ফলে এখানে কি হবে, তোমার ওই যে মরিচা তৈরি হবে না আলটিমেটলি। ঠিক আছে, এটি। তো ইলেকট্রোপ্লেটিং এর জন্য সাধারণত নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লোহা, জলীয় বাষ্প এবং বায়ুর সংস্পর্শে এলে মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে তোমার এই যে আমাদের যখন লোহা বা আয়রনটা তোমার জলীয় বাষ্প, মানে অক্সিজেন, তারপর হচ্ছে পানি, এইগুলোর সংস্পর্শে আসে, তখন মরিচা পড়ে, মানে হচ্ছে আমাদের Fe2O3, মানে তোমার এটা তৈরি হয়, মরিচা তৈরি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। সো আলটিমেটলি আমাদের মূল টার্গেট হচ্ছে এগুলাকে রক্ষা করা। সো আমরা দেখো এই লোহার উপরে যদি সামহাও এই যেটা লোহার তৈরি চামচ, এই লোহার চামচের উপর যদি এখানে আমরা চামচ সিলভারের একটা প্রলেপ দেওয়াতে পারি, তাহলে আমাদের এখানে আয়রনটা এই বিক্রিয়াতে আর অংশগ্রহণ করবে না, মরিচা পড়ার বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, ফলে আমাদের মরিচাও পড়বে না আলটিমেটলি। কথা বুঝছো? তাহলে মূল কাজ হলো আয়রনের উপর সিলভারের প্রলেপ দেওয়া। ঠিক আছে, কিভাবে হবে এবার খেয়াল করো। আমরা সিলভার নাইট্রেট কিছু জলীয় দ্রবণ নিব, সিলভার নাইট্রেট, হ্যাঁ, AgNO3। এই সিলভার নাইট্রেট জলীয় দ্রবণটা এখানে সিলভার প্লাস এবং NO3 মাইনাস হিসেবে থাকবে দ্রবণে। খেয়াল করে এই যে সিলভার প্লাস দেখতে পাচ্ছ, NO3 মাইনাস দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সিলভার প্লাস এবং NO3 মাইনাস। ওকে, তাহলে আমরা দ্রবণের মধ্যে এটাকে কি হিসেবে পাচ্ছি, সিলভার প্লাস এবং NO3 মাইনাস হিসেবে পাচ্ছি। ঠিক আছে, বিক্রিয়া কিভাবে হবে, 2টা মিনিট। আচ্ছা, তাহলে এই যে কি বললাম, এখানে সিলভার নাইট্রেট তুমি দিলা, হ্যাঁ, এই সিলভার নাইট্রেটটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি তৈরি হচ্ছে, সিলভার প্লাস তৈরি হচ্ছে, NO3 মাইনাস তৈরি হচ্ছে। এই যে দেখো, সিলভার প্লাস তৈরি হচ্ছে আর এখানে NO3 মাইনাস তৈরি হচ্ছে। ওকে, এখন আরেকটা কাজ করলা, সেটা হচ্ছে এখানে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, ব্যাটারির ধনাত্মক প্রান্তকে আমরা কি বললাম, অ্যানোড, অ্যানোডকে যুক্ত করবা, আবার ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোড হিসেবে চামচটাকে যুক্ত করবা। ওকে, তাহলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে মানে নেগেটিভের সাথে আমরা চামচটাকে যুক্ত করে দিলাম, এই যে দেখো চামচটাকে যুক্ত করে দিলাম, ক্যাথোড। আর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা আরেকটা সিলভার পাত, হ্যাঁ, এটা একটা সিলভার দণ্ড আর কি, হ্যাঁ, সিলভারের দণ্ড, এই সিলভারের দণ্ডটাকে এখানে যুক্ত করে দিলাম। এতটুকু বুঝছো কিনা বলো তো সিনারিওটা? বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আগে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে সিলভার নাইট্রেট নিলাম, এই যে সিলভার প্লাস আছে, NO3 মাইনাস আছে, আর একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির ধনাত্মক মানে পজিটিভের সাথে আমরা একটা সিলভার দণ্ড যুক্ত করলাম, আর ব্যাটারি নেগেটিভের সাথে আমরা একটা তোমার চামচ যুক্ত করলাম। কেমন? এখন বিক্রিয়া কি হবে খেয়াল করো, আমরা জানি অ্যানোডে কি হয়, জারণ হয়, এই যে সিলভারটা অ্যানোড হিসেবে কাজ করবে যেহেতু পজিটিভ প্রান্তের সাথে আছে, আর চামচটা ক্যাথোড হিসেবে কাজ করবে যেহেতু এটা এর সাথে আছে, তোমার নেগেটিভ প্রান্তের সাথে আছে। তো আমরা জানি অ্যানোডে কি হয়, জারণ হয়। জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, মনে আছে? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, তার মানে অ্যানোড ইলেকট্রন ছাড়বে, আর ক্যাথোড ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। ক্যাথোড ইলেকট্রনটা কি করবে, গ্রহণ করে এখানে জমা হবে।
তাহলে খেয়াল করো, এই যে সিলভার একটা ইলেকট্রন ছাড়লো, এই যে প্লাস ইলেকট্রন দেওয়া আছে এদিকে, সিলভার এই যে এদিকে এরকম লিখতে পারো, সিলভার একটা ইলেকট্রন ছেড়ে সিলভার প্লাস আয়নে পরিণত হলো। কথা বুঝছো? এই যে অ্যানোডে জারণ হলো মূলত, এই যে অ্যানোড প্রান্তে যে সিলভারটা দেখতে পাচ্ছ তুমি, সিলভার দণ্ড, এই সিলভার দণ্ডের মধ্যে যে সিলভারটা আছে, এই সিলভারটা তোমার একটা ইলেকট্রন ছেড়ে সিলভার প্লাস আয়নে পরিণত হলো। কথা বুঝছো? তাহলে আমি বললাম এটা হচ্ছে সিলভার দণ্ডের সিলভার। এই যে সিলভার দণ্ড দিছো, এই সিলভার দণ্ডের মধ্যে যে সিলভার আছে, সিলভারটা একটা ইলেকট্রন ছেড়ে সিলভার প্লাস আয়নে পরিণত হলো। এখন এই সিলভার প্লাস আয়নটা পরিণত হলো, ঠিক আছে? এখন তোমার দ্রবণের মধ্যে আমাদের যে ইয়াটা ছিল তোমার, এখানে ইলেকট্রন যাচ্ছে, তাহলে হ্যাঁ ইলেকট্রনটা যাচ্ছে। তা আমাদের দ্রবণের মধ্যে একটা সিলভার আয়ন আছে না, খেয়াল করো তো। দ্রবণের মধ্যে যে তুমি সিলভার নাইট্রেট আয়ন দ্রবণ দিছিলা, এই যে সিলভার নাইট্রেট আয়ন দ্রবণ দিছিলা, সিলভার নাইট্রেটের মধ্যে সিলভার তৈরি হয়েছিল না? ওই সিলভারটা তোমার ওই যে দণ্ড যে ইলেকট্রনটা ত্যাগ করলো, ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে। পরের লাইনে দেখো, ওই যে সিলভার আয়নটা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। এবং সিলভার ধাতু, তার তীর চিহ্নটা খেয়াল করো, সিলভার ধাতুটা আমাদের এই চামচের গায়ে আস্তে আস্তে এরকম এরকম লেগে যেতে থাকে, বলে একটা প্রলেপ তৈরি হয় চামচের মধ্যে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং। আবার সহজভাবে বলি, ফার্স্টে তোমার সিলভার দণ্ড থেকে সিলভারটা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে দেখো, সিলভার দণ্ড থেকে সিলভারটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস আয়নে পরিণত হলো এবং ইলেকট্রন তৈরি করলো। আমাদের মূল কাজ এটা নিয়ে না, মূল কাজ ইলেকট্রন নিয়ে। ওই ইলেকট্রনটা গ্রহণ করবে কে জানো? দ্রবণের মধ্যে যে সিলভার আয়নটা ছিল, সিলভার আগে আয়ন থেকে সিলভার নাইট্রেট দ্রবণ দিছিল না, ওই দ্রবণের সিলভার আয়নটা ওই ইলেকট্রনটা আবার গ্রহণ করলো, গ্রহণ করলে সিলভার ধাতুতে পরিণত হইলো। সিলভার ধাতুটা এই যে আমাদের চামচের গায়ে এভাবে এভাবে লেগে যেতে থাকে এবং একটা আস্তরণ তৈরি হয়। দেখো সিলভারের চিহ্নটা খেয়াল করো, সিলভারটা এদিকে চলে যাচ্ছে দেখাচ্ছে, তাই না? তার মানে এভাবে এখানে আবরণ তৈরি হবে এবং এটাই হচ্ছে মূলত আমাদের ইলেকট্রোপ্লেটিং। বুঝছো কিনা? বুঝছি। এবার আসে আমরা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক সেল নিয়ে পড়ি। তো আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়ছিলাম, এর মধ্যে আমরা গ্যালভানিক কোষও দেখলাম। তো গ্যালভানিক কোষের মধ্যে মূল আলোচনা কি ছিল? এক্ষেত্রে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। একদম মূল টপিক হচ্ছে এটা, রাসায়নিক টু বিদ্যুৎ শক্তি। এই লাইনটা না বুঝলে কিছুই হবে না। রাসায়নিক শক্তি থেকে কি তৈরি হয়? বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। গ্যালভানিক কোষে মূলত কি ঘটনা ঘটে? রাসায়নিক শক্তি টু বিদ্যুৎ শক্তি। ওকে, তাহলে এক্ষেত্রে রাসায়নিক শক্তি টু বিদ্যুৎ শক্তি, এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষের মূল আলোচ্য বিষয়। হ্যাঁ, রাসায়নিক শক্তি থেকে কি তৈরি হয়? বিদ্যুৎ শক্তি তৈরি হয়, ঠিক আছে? সো আমাদের ড্যানিয়েল সেলের মধ্যে আমরা জাস্ট এটা পড়বো, ভালো মতো খেয়াল করো। আমরা দুইটা পাত্র নিব, একটা হচ্ছে অ্যানোড দণ্ডের জন্য আর একটা হচ্ছে ক্যাথোড দণ্ডের জন্য। ঠিক আছে, একটা হচ্ছে অ্যানোড দণ্ডের জন্য আর একটা হচ্ছে ক্যাথোড দণ্ডের জন্য। এই অ্যানোড দণ্ডের মধ্যে আমরা এই যে তোমার অ্যানোড হিসেবে কাকে ইউজ করবো? জিঙ্ক দণ্ডকে ইউজ করবো, এটা কি জিঙ্ক দণ্ড। আর ক্যাথোড হিসেবে আমরা কপার দণ্ড ইউজ করব। ঠিক আছে, তাহলে অ্যানোড দণ্ডে কাকে ইউজ করবা? জিঙ্ক। আর ক্যাথোড দণ্ডে কপার। এই জিঙ্ক দণ্ডটা কোথায় ডুবাবা? জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবাবা। এখানে বোঝা যাচ্ছে না যদিও, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবাবা। এই জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণটা মূলত জিঙ্ক 2+ এবং SO4 2- আয়নে পরিণত হবে। ঠিক আছে, সেম ভাবে এটাকে আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে আলাদা আলাদা না লিখে, জিঙ্ক 2+ তৈরি হইলো আর SO4 2- আয়নে পরিণত হইলো। সেম ভাবে এটাকে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে ডুবাবো। কপার সালফেটের জলীয় দ্রবণটা এখানে বিভক্ত হবে এরকম, কপার 2+ এবং SO4 2- আয়নে বিভক্ত থাকবে। কথা বুঝছো? তাহলে আমরা কি পড়লাম, এগুলো মুছে দেই। আমরা জিঙ্ক দণ্ডটা অ্যানোড হিসেবে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবালাম, কপার দণ্ডটা ক্যাথোড হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে ডুবালাম। বিদ্যুৎ তৈরি হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা একটা লাইট সংযুক্ত করলাম। যদি দেখি যে বিক্রিয়া হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, তাহলে লাইটটা জ্বলে উঠবে, তাছাড়া লাইটটা জ্বলবে না। ঠিক আছে, আমরা একটা গ্যালভানোমিটার ইউজ করতে পারি লাইটের পরিবর্তে, এখানে আমাদের লাইট দিছে একটা। আর এখানে আমরা বিক্রিয়াকে সাম্যাবস্থায় রাখার জন্য একটা লবণ সেতু ইউজ করলাম। ঠিক আছে, উল্টা ইউ আকৃতির একটা লবণ সেতু। ওকে, এবার আসো বিক্রিয়া কি হবে একটু ভালো মতো করে বুঝো। আমরা সূত্র কি জানি? অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। জারণ মানে কি? ছারণ। কি ছারণ? ইলেকট্রন ছারণ। ঠিক আছে, তাহলে এই জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করবে, খেয়াল করো, জিঙ্কটা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এবং জিঙ্ক 2+ পরিণত হবে। ওকে, জিঙ্কটা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক 2+ পরিণত হবে। একটা বিষয় খেয়াল করো তো, তোমার দ্রবণের মধ্যে কিন্তু আগে থেকে জিঙ্ক 2+ ছিল,
এই যে এখানে আমরা আগে থেকে জিঙ্ক 2+ কিন্তু দিয়েছিলাম, এই যে জিঙ্ক সালফেট দিছো না, এই জিঙ্ক সালফেটের মধ্যে কিন্তু জিঙ্ক 2+টা ছিল, তাই না? কিন্তু এখন প্রতিনিয়ত আবারও জিঙ্ক 2+ এখানে প্রতিনিয়ত দ্রবণের মধ্যে যুক্ত হচ্ছে, তাই না? তার মানে এই পাত্র একের মধ্যে জিঙ্ক 2+ এর পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যাবে না? কারণ এখানে আগে থেকে জিঙ্ক 2+ ছিল, আবার প্রতিনিয়ত তো জারণ হবে, জারণ মানে ইলেকট্রন ছাড়বে, ওই জিঙ্ক দণ্ড প্রতিনিয়ত জিঙ্ক 2+ আবার এখান থেকে এখানে ত্যাগ করবে। তার মানে পাত্র একের মধ্যে পজিটিভ আদান বেড়ে যাবে। গেল। আচ্ছা, একটা ঘটনা ঘটাইলা, দুইটা ইলেকট্রন তৈরি করলা জারণ প্রক্রিয়ার মাধ্যমে। ওই দুইটা ইলেকট্রন দেখি তারের মাধ্যমে সুন্দর মতো এই লাইটটাকে জ্বালাবে, লাইটটাকে জ্বালায় সুন্দর মতো এদিকে চলে আসবে, এই যে এই পাত্রের মধ্যে চলে আসবে। তাহলে লাইটটা জ্বললো মানে হলে বিক্রিয়া হলো, আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে বিক্রিয়াটা হচ্ছে। তো আমাদের রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে গেল। সো আলটিমেটলি বিক্রিয়াটা আমাদের ইলেকট্রনটা এখানে আসলো, এখন এখানে এসে কি হবে দেখো, আমাদের দ্রবণের কপার আছে না, এই যে দ্রবণের কপার, ওই দ্রবণের কপার 2+টা আমাদের এই আগত দুইটা ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং কপার ধাতুতে পরিণত হবে। কথা বুঝছো? ওই কপার ধাতুটা সুন্দর মতো আমাদের এই গায়ের মধ্যে লাগতে থাকবে, দেখো এই গায়ের মধ্যে আস্তে আস্তে লেগে যেতে থাকে। তীর চিহ্নটা খেয়াল করো, কপার থেকে এদিকে দেওয়া আছে, তার মানে এখানে দ্রবণের মধ্যে এভাবে এটা আস্তে আস্তে গায়ের মধ্যে লেগে যাবে, কপার ধাতুতে পরিণত হবে। এখন খেয়াল করো, এখানে তো তোমার কপার 2+ ছিল এবং সালফেট একসাথে ছিল, কত সুন্দর। কিন্তু আমাদের দুইটা ইলেকট্রনকে এদিকে আসার পরে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে কি কপার 2+, কপার 2+ গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়ে যাচ্ছে না, ফলে সালফেট এখানে একা হয়ে যাচ্ছে না। মানে কপার সালফেট তো একসাথে ছিল, কিন্তু এই কপার 2+টা আগত দুইটাকে ইলেকট্রনকে গ্রহণ করার কারণে সে কপার ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে এবং এখানে জমে যাচ্ছে। তাহলে সালফেট একা হয়ে গেল না, সালফেটের নেগেটিভ আদান না, তার মানে এখানে নেগেটিভ আদানটা বেড়ে গেল। তার মানে দেখো, পাত্র একের মধ্যে পজিটিভ আদান বেড়ে গেছিল, কারণ জিঙ্ক 2+ প্রতিনিয়ত দ্রবণে চলে আসছে। আর পাত্র 2 এর মধ্যে মানে এই পাত্রের মধ্যে, ক্যাথোডের পাত্রের মধ্যে নেগেটিভ আদানটা বেড়ে যাচ্ছিল, কারণ সালফেট একা হয়ে যাচ্ছিল। ঠিক আছে? সে একদিকে পজিটিভ বেড়ে যাওয়া, একদিকে নেগেটিভ বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া আয়নের বৈষম্য তৈরির যেটা হচ্ছে, এটাকে মেনটেন করার জন্য আমরা একটা লবণ সেদি ইউজ করি। যে লবণ সেদের মধ্যে কোনো একটা লবণ দেওয়া হয়, লাইক পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে নেগেটিভ আদানটা আসে এদিকে, এটা পজিটিভকে মেনটেন করে, আর পজিটিভ আদানটা আসে এদিকে, যেটা নেগেটিভিটিকে মেনটেন করে। কথা বুঝছো? এটা হচ্ছে আমাদের গ্যালভানিক সেল। বুঝছো কিনা বলো, নাকি আবার বলবো? আবার বললে ভালো হয়। আচ্ছা, খেয়াল করো, আমরা মূল কাজ হলো রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পরিণত করব। ঠিক আছে? রাসায়নিক শক্তি থেকে কি পরিণত করবো? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি তৈরি হয়েছে কিনা এটার জন্য আমরা এখানে ভাল্ব দিলাম, যে এটা তৈরি হয়েছে কিনা যাচাই করার জন্য। তো আমরা শুরুতে একটা পাত্র নিলাম, ওই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম, কি নিলাম? জিঙ্ক 2+ এবং সালফেট, জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম। ও জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক দণ্ডটা ডুবাই দিয়েছি, দেখো জিঙ্ক দণ্ডটা ডুবাই দিলাম। ঠিক আছে? এই জিঙ্ক সালফেটের মধ্যে আমরা জিঙ্ক দণ্ডটা ডুবাই দিলাম। আর আমরা ক্যাথোড দণ্ড হিসেবে এখানে কপার নিয়েছি, ওই কপারটা কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবাই দিচ্ছি, দেখো কপার এবং SO4 2-। ঠিক আছে? তাহলে এই কপারটা কোথায় আছে? দ্রবণ আছে। এই জিঙ্কটা কোথায় আছে? দ্রবণে আছে, মনে রাখিও। জিঙ্কের সাথে সালফেট আছে, এখানে কপারের সাথেও সালফেট আছে। তো একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আমরা এই জিঙ্ক দণ্ডটাকে এখানে ডুবাই দিলাম আর কপার দণ্ডটাকে এখানে ডুবাই দিলাম। জিঙ্ক তো একটা অ্যানোড হিসেবে ইউজ করলাম, তাহলে আমরা জানি অ্যানোডে কি হবে? জারণ হবে না? অ্যানোডে কি হবে? জারণ। জারণ মানে হলে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন ছাড়তে থাকবে প্রতিনিয়ত। তাহলে এই জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+-এ পরিণত হবে। ওকে, দেখো জিঙ্ক থেকে ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+-এ পরিণত হচ্ছে, এটা জিঙ্ক 2+ হিসেবে দেখাইছে তোমাকে এখানে। কিন্তু আমরা তো দ্রবণের মধ্যে আগে থেকে জিঙ্ক 2+ ছিল, তো এখানে প্রতিনিয়ত জিঙ্ক 2+টা বাড়তে থাকবে না, যেহেতু জিঙ্ক 2+ প্রতিনিয়ত এখানে আসতে থাকবে। এখানে তো ওই পজিটিভটা মেনটেন করার জন্য কোনো নেগেটিভ আধার নাই। সো এখানে প্রতিনিয়ত যেহেতু জিঙ্ক 2+ তৈরি হবে, পাত্র একের মধ্যে জিঙ্ক 2+টা বাড়তে থাকবে, কোথায়? মানে পজিটিভ আধানটা বাড়তে থাকবে, কারণ জিঙ্ক 2+ পজিটিভ না, এই যে 2+ মানে পজিটিভ, তার মানে এখানে পজিটিভটা বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+-এ পরিণত হইলো, এই জিঙ্ক 2+টা পাত্র একের মধ্যে বাড়তে থাকবে, আর দুইটা ইলেকট্রন সুন্দর মতো এই তারের মাধ্যমে এদিকে লাইটটাকে জ্বালায়া এদিকে চলে যাবে। বুঝছো? তাহলে লাইটটাকে জ্বলছে মানে কি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে গেল, আমাদের টার্গেট এটাই। ওই দুইটা ইলেকট্রন এদিকে আসবে, এসে দ্রবণের মধ্যে আগে কপার 2+টা ছিল না, সালফেটের সাথে কত সুন্দর তারা সুখে শান্তিতে ছিল, ওই দুইটা ইলেকট্রন এসে কি করবে? ওই কপার 2+-এর সাথে বিক্রিয়া করে ফেলবে।
কপার 2+ এর সাথে দুইটা ইলেকট্রন বিক্রিয়া করে ফেললে এটা কপার ধাতুতে পরিণত হয়ে যায়। ওই কপার ধাতুটা সুন্দর মতো পাত্রের গায়ে লেগে যাবে। তাহলে দেখো কপার 2+ এর সাথে সালফেট ছিল, কিন্তু কপার 2+টা দুইটা ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে কপার ধাতুতে পরিণত হয়ে যাওয়াতে সালফেট একা হয়ে গেলেন এখন। সালফেট মানে নেগেটিভ আধান। তাহলে এই জন্য এদিকে নেগেটিভিটিটা বৃদ্ধি পেতে থাকে, মাইনাস আধানটা বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে এদিকে তোমার জিঙ্ক 2+ বাড়তে থাকে, আর এদিকে সালফেট আধান বাড়তে থাকে। মানে একদিকে হচ্ছে পজিটিভ আধান বাড়ে, আর দিকে হচ্ছে নেগেটিভ আধান বাড়ে। তাহলে এটা আয়নের বৈষম্য তৈরি হলো না? এই বৈষম্যটা মেনটেন করার জন্য আমরা এখানে একটা লবণ সেতু ইউজ করি। ওই লবণ সেতুর মধ্যে আমরা একটা লবণ দিই, লাইক পটাশিয়াম ক্লোরাইড দিলাম, পটাশিয়াম K+Cl-। এই Cl- আসবে সুন্দর মতো এদিকে, কারণ সে পজিটিভিটিকে মেনটেন করতে পারবে, নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ নিউট্রাল করে ফেলবে। আর পজিটিভটা যাবে এদিকে, কারণ সে নেগেটিভিটিকে নিউট্রাল করবে। কথা বুঝছো? এটা হচ্ছে ডেনিয়েল সেল। বুঝছো কিনা নাকি আবার বলবো? বুঝছি। ঠিক আছে। এখন আমি যে কথাবার্তাগুলো বললাম এখানে সুন্দর মতো দেওয়া আছে, তুমি চাইলে একবার রিডিং দিতে পারো। এই যে দেখো অ্যানোডে জারণ হচ্ছে জিঙ্ক, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হলো। কপার 2+ ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হইলো। তাহলে দুইটা সামগ্রিক বিক্রিয়া একসাথে বিক্রিয়াটা পাবা, জিঙ্ক জিঙ্ক 2+, কপার 2+, কপারে পরিণত হইলো। এটাই হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া হয়। সো এখানে এবার তুমি আমার মতো করে এক্সপ্লেন করে দিবা, সুন্দর মতো আঁকবা, একে নিজের মতো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, তোমার ক্লাস শেষে হোমওয়ার্ক হলো এটা আগে নিজের মতো করে আঁকবা। বুঝছো? এটা নিজের মতো করে ড্র করবা। ড্র করে আমি মুখে যা বলছি এগুলো তুমি যা বুঝছো নিজের ভাষায় লিখবা। বই থেকে দেখার দরকার নাই, বই থেকে লিখলে আমি বুঝে যাব তুমি নিজে বই থেকে লিখছো। বাট আমি বলছি তুমি যেটা বুঝছো ওইটা নিজের ভাষায় লিখবা। কথা বুঝছো? আমি এখনই রেকর্ডে দিয়ে দিব ক্লাসও, তুমি চাইলে আবারও দেখবা, আবারও দেখে তারপর নিজের বাসায় যেটা বুঝবা ওইটা আমাকে লিখে পাঠাবা আজকে রাতের মধ্যেই, মানে এটা ক্লাস শেষ হওয়ার পরে। ওকে? এই ড্যানিয়েল সেলটা এটা পরীক্ষা আসবেই, আঁকবা দেন লিখবা, ঠিক আছে? যা যা বুঝছো এটাই। সো আসো, তড়িৎ বিশ্লেষক এবং গ্যালভানিক কোষের মধ্যে একটা পার্থক্য। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ মূল হচ্ছে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হবে। আর গ্যালভানিক কোষ মানে এখন যেটা বললাম একে হচ্ছে রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে পরিণত হবে, মানে উল্টা। এগুলো একটু পড়ে নিবা। গ্যালভানিক কোষের তড়িৎদ্বার, এই যে জিঙ্ক তড়িৎদ্বার ইউজ করলো অ্যানোড ক্যাথোড, জিঙ্ক থেকে তোমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ পরিণত হইলো। এই যে জিঙ্ক 2+ এ পরিণত হইলো। গ্যালভানিক কোষে অ্যানোড তড়িৎদ্বার, এই যে জিঙ্ক 2+ এ পরিণত হয়, কপার 2+ এ পরিণত হয়। এগুলো একটু রিডিং দিবা, লাগবে না তো। তড়িৎদ্বার হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি? যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সবই তড়িৎদ্বার হিসেবে ইউজ করা যায়। তো অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। রিডিং দিবা। লবণ সেতু কেন ব্যবহার করছিলা? এই যে আমরা বললাম লবণ সেতু কেন ব্যবহার করছো, কারণ তোমার এখানে এদিকে নেগেটিভিটি বেড়ে যাচ্ছিল না, আর দিকে পজিটিভিটি বেড়ে যাচ্ছিল না। তাহলে নেগেটিভটাকে তোমাকে কন্ট্রোল করার জন্য কিছু পজিটিভ আধান দিতে হবে। এই জন্য এখানে তুমি পটাশিয়াম ক্লোরাইড দিল, লাইক। হ্যাঁ, সরি, এদিকে তো পজিটিভিটি বেড়ে যাচ্ছিল, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভিটি বেড়ে যাচ্ছিল। তাহলে এটাকে এই পজিটিভটাকে মেনটেন করার জন্য, নিউট্রাল করার জন্য তোমাকে কি দরকার? নেগেটিভ আধান দিতে হবে। ও ক্লোরিন মাইনাসটা সুন্দর মতো এদিকে দিয়ে দিলা। আর এদিকে নেগেটিভিটি বেড়ে যাচ্ছিল না, এটাকে মেনটেন করার জন্য পজিটিভ আদানটা এদিকে দিয়ে দিলা। কথা হচ্ছে এই জন্য আমরা লবণ সেতুটা ইউজ করছি, মানে আদানের যে বৈষম্য তৈরি হচ্ছিল, একদিকে পজিটিভিটি বেড়ে যাচ্ছিল, একদিকে নেগেটিভিটি বেড়ে যাচ্ছিল, এটাকে যাতে মেনটেন করা যায়। এই যে দেখো সুন্দর মতো পটাশিয়ামটা এদিকে পাশে আসতেছিল, ক্লোরাইডটা পাশে আসতেছিল। এই যে এটাকে মেনটেন করা আলটিমেটলি লবণ সেতুটা, ঠিক আছে? ড্রাই সেল আছে, ড্রাই সেলের মধ্যে অতটা পড়া নাই, এগুলো জাস্ট একবার রিডিং দিবা। ড্রাই সেলের মধ্যে কি কি ইউজ করা হয় এই যে মনে রাখবা, এখানে আমরা ধাতব যে ক্যাপটা ইউজ করা হয় এটা অ্যানোড হিসেবে ইউজ করা হয়। আর ভিতরে কি কি থাকে তোমার, এই যে এখানে আমাদের কাই থাকে, ও কাইয়ের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি ইত্যাদি থাকে, এগুলো কাই তৈরি করে। হ্যাঁ, রিডিং দিবা, অতটা লাগবে না। আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অ্যামোনিয়াম থেকে এই যে ক্যাথোডের বিক্রিয়াটা একটু মনে রাখিও। অ্যামোনিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, দুইটা ইলেকট্রন বিক্রিয়া করে অ্যামোনিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর পানি। আবার সামগ্রিক বিক্রিয়া লিখলে এটাও লিখতে পারো, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষ, এই যে আমরা তড়িৎ রাসায়নিক কোষটা পড়লাম, এটা কোথায় ব্যবহার করা হয়? এই যে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়, ডায়াবেটিস মাপে না, এই ডায়াবেটিস মাপার যন্ত্রে আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষটা ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো রিডিং দিবা একবার, কোথায় ব্যবহার করা হচ্ছে, কিভাবে কাজ করতেছে। স্বাস্থ্য পরিষেবা ব্যাটারির প্রভাব, এই যে ব্যাটারি যে ইউজ করো, এই ব্যাটারির ক্ষতিকর প্রভাব কি কি আছে? লাইক এটা আমাদের তোমার ড্রাই সেলে দস্তা, ম্যাঙ্গানিজ, এগুলো সবই ভারী ধাতু। সো ভারী ধাতুগুলো খুবই বিষাক্ত হয়, এগুলো ক্যান্সার সৃষ্টিকারী, মানে কার্সিনোজেন, সেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন, এই যে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলবা? যে বিক্রিয়া কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলবা। তারপর হচ্ছে দুইটা রকমের নিউক্লিয়ার বিক্রিয়া হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন মানে কি? ফিউশন মানে কি জাস্ট এক কথায় বুঝে ফেলো। ফিউশন মানে হলো
কোনো একটা বড় পরমাণু ভেঙে ছোট ছোট মৌলে পরিণত হওয়া, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিউশন মানে হলো অনেকগুলা ছোট ছোট পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করা। এটা হচ্ছে মূল সামারি। তাহলে নিউক্লিয়ার ফিউশন মানে কি? অনেক বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। লাইক ইউরেনিয়াম 238 ভেঙে এই যে ইউরেনিয়াম, তোমার বেরিয়াম 141, তারপর ক্রিপ্টন 83 পরিণত হচ্ছে। এই যে এগুলো হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন। আর ফিউশন মানে হলো এই যে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করে হিলিয়াম তৈরি করতেছে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। বুঝছো? তাহলে নিউক্লিয়ার ফিউশন মানে হলো এই যে বড় ভেঙে ছোট ছোটতে পরিণত হওয়া, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। উদাহরণ দিচ্ছে ইউরেনিয়াম 238টা ভেঙে একটা নিউট্রনের আঘাতের কারণে বেরিয়াম 141, ক্রিপ্টন 92 তৈরি হয়। প্রচুর শক্তিও তৈরি হয়। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় তোমার দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করে হিলিয়াম তৈরি করে। এটা মনে রাখবেন, সূর্যে এই বিক্রিয়াটা হয়, সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয়। ঠিক আছে? আর চেইন বিক্রিয়া মানে কি? এটা চলতেই থাকবে। লাইক এই যে আমাদের একটা ফিউশন বিক্রিয়া হয়েছে, এখানে কি দিয়েছে, মানে এটা তোমার এই যে এখানে ধরো আমাদের এই এটা ইউরেনিয়াম 238, হ্যাঁ, ইউরেনিয়াম 238টা ভাঙছে, ভেঙে বেরিয়াম তৈরি করলো, ক্রিপ্টন তৈরি করলো। পরবর্তীতে এই নিউট্রন গুলো আবার এগুলাকে আঘাত করবে, এগুলো আবার ভাঙবে। পরবর্তীতে আবার নিউট্রন তৈরি হবে, এগুলাকে আবারও আঘাত করবে, আবার ভাঙবে। এভাবে করে চলতেই থাকে চেইন আকারে। এটা হচ্ছে চেইন বিক্রিয়া। ঠিক আছে? এই চেইন বিক্রিয়া 238কে ভেঙে বেরিয়াম পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, এগুলো আবার ভাঙে, আবার ভেঙে তোমার ইয়ে তৈরি হয়। এভাবে করে চলতেই থাকে বিক্রিয়াটা, এই জন্য বলতেছে চেইন বিক্রিয়া। ঠিক আছে? শেষ হতে আমরা মোটামুটি যে বেসিক কনসেপ্ট গুলো আছে এগুলো কাভার দিছি। মূল কনসেপ্ট ছিল যে তোমার ইলেকট্রোপ্লেটিংটা, মানে চামচের উপর কিভাবে আস্তরণ পড়ে, আর হচ্ছে তোমার ওই গ্যালভানিক কোষটা। হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো কখনো এর মতো এবং বোঝার মতো, এগুলো আমি মোটামুটি বলে দিলাম যে মূল পয়েন্ট কি, নিউক্লিয়ার ফিউশন কি নিজের মতো করে একটু পড়বা। হ্যাঁ, আমার দায়িত্ব আমি শেষ করে যাচ্ছি, মানে পড়িয়ে যাচ্ছি। এখন বাসায় কিভাবে পড়তেছো না পড়তেছো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, এবং এটার উপর ডিপেন্ড করবে তোমার পরীক্ষার প্রিপারেশনটা কেমন হবে। ঠিক আছে? খুবই সিনসিয়ারলি ভালো মতো করে শেষ করো, ওদের আজকের মধ্যেই শেষ করার চেষ্টা করো। ফেলে রাখিও না। হ্যাঁ, কালকে তো শুক্রবার, শনিবার বন্ধ আছে স্কুল, কলেজ, স্কুল। সো বসে না থেকে শেষ করে ফেলো কালকের মধ্যে। সিকিউ যা পারো পড়ো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা সিকিউ ধরবো। ওকে।